প্রেসিডেন্ট বলছেন হরমুজ উন্মুক্ত, হরমুজ মাইনমুক্ত এবং হরমুজ আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে তো হয়ে গেল, আমরা তো জিতেই গেলাম, আর কি চাই? মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা প্রেসিডেন্ট যখন কথা বলবে তখন সেই কথাটাকে এরকম একটা তামাশার বস্তুতে পরিণত করে ফেলা, এটা ইট ইজ বিনিথ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। আপনি যদি একটা কবরস্থানের উপরে নিয়ন্ত্রণ চালু করেন তাহলে পরে এটাতে কার কি যায় আসে? সো শুনশান নীরবতা, সেই নীরবতার মধ্যে আপনি নিজের বিজয় ঘোষণা করলেন কবরস্থানের উপরে, এটাতে হোয়াট গুড ডাজ ইট মেক? হরমুজ প্রণালীর যেই অংশটুকু ইরানের মধ্যে পড়েছে এবং যে অংশটুকু ওমানের মধ্যে পড়েছে, সমুদ্র সীমার নিয়ন্ত্রণ তারাই করবে। এই সমস্যাটা কিংবা জটিলতাটা বিশ্ব কতদিন আসলে সামাল দেবে? আমেরিকার কথাই বলুন, ইরানের কথাই বলেন, অন্য যাদের তেলবাহী জাহাজ সেখান দিয়ে চলাচল করে তাদের কথাই বলুন, মানে কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে যখন যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ আসলে কোথায় শেষ হয় এটা বলা আসলে খুবই দুষ্কর এবং এটা কঠিন একটা কাজ, কারণ এটা অনেক কিছু এখানে রোল প্লে করে তো, এবং অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেকগুলো কন্টিনজেন্সি থাকে। রিপাবলিকানরাও পর্যন্ত বিশ্বাস করে, হাফ অফ দি রিপাবলিকান, যে এই যুদ্ধটা চলতে থাকবে আরো আনলিমিটেড টাইম, এবং আমাদের আমেরিকানরা 80% আমেরিকান বিশ্বাস করে যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। প্রেসিডেন্ট বলছেন হরমুজ উন্মুক্ত, হরমুজ মাইনমুক্ত এবং হরমুজ আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে তো হয়ে গেল, আমরা তো জিতেই গেলাম, আর কি চাই? ট্রাম্পের কথা যদি ফেস ভ্যালুতে বিশ্বাস করতে হয় তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে 2020 সালে নির্বাচনে তিনি জয়লাভ করেছেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে পানামা ক্যানেলও আমেরিকার টেরিটরির অন্তর্ভুক্ত হবে। তিনি কানাডা দখল করে নেওয়ার কথা বলেছেন, তিনি গ্রিনল্যান্ড দখল করার কথা বলেছেন, ইনফ্যাক্ট তিনি ভেনেজুয়েলা দখল করার কথাও বলেছেন অনেকবার। সুতরাং ট্রাম্পের মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা প্রেসিডেন্ট যখন কথা বলবে তখন সেই কথাটাকে এরকম একটা তামাশার বস্তুতে পরিণত করে ফেলা, এটা ইট ইজ বিনিথ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। এখানে এটা হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটার কিংবা ট্রুথ সোশ্যাল হ্যান্ডেল থেকে এই ধরনের রিটরিক আসবে, এটা আসলে আশা করা যায় না। এখন বাস্তবিকভাবে যদি আমরা দেখি যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অনিয়ন্ত্রণের বিষয়টা, আমি এইমাত্র চেক করছিলাম ব্লুমবার্গে তারা একটা স্ট্যাটিস্টিক্স ফলো করে, সেটা হলো যে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে কতগুলা জাহাজ চলাচল করছে, এবং এই সংখ্যাটা যখন যুদ্ধ শুরু হয়েছিল তার আগে, অর্থাৎ স্বাভাবিক অবস্থার তুলনায় কিরকম। তো আজকের কথা যদি আমরা চিন্তা করি তাহলে পরে আজকের দিনে হরমুজ প্রণালী দিয়ে যখন স্বাভাবিক জাহাজ চলাচল করত তার থেকে 102টা জাহাজ কম ওই রুট দিয়ে চলেছে। সুতরাং আপনি যদি একটা কবরস্থানের উপরে নিয়ন্ত্রণ চালু করেন তাহলে পরে এটাতে কার কি যায় আসে? সো শুনশান নীরবতা, সেই নীরবতার মধ্যে আপনি নিজের বিজয় ঘোষণা করলেন কবরস্থানের উপরে, এটাতে হোয়াট গুড ডাজ ইট মেক? তাই না? সুতরাং ট্রাম্প যে ঘোষণা দিয়েছে যে তিনি হরমুজ প্রণালী দখল করে নেবেন কিংবা হরমুজ প্রণালীকে তিনি ইউএস টেরিটরির অন্তর্ভুক্ত করবেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ হলো যে ইউএনসিএলওএস, ইউএন কল যেটাকে বলে, তারা স্পেসিফিক্যালি সমুদ্র সীমার ব্যাপারে, মেরিটাইম রিসোর্সের ব্যাপারে সভরেন্টি জুরিসডিকশন সেটা সংশ্লিষ্ট দেশের উপরেই বর্তায়। অর্থাৎ হরমুজ প্রণালীর যেই অংশটুকু ইরানের মধ্যে পড়েছে এবং যে অংশটুকু ওমানের মধ্যে পড়েছে, সমুদ্র সীমার নিয়ন্ত্রণ তারাই করবে। এখন ডোনাল্ড ট্রাম্প যদি জোর করে ওই জায়গা দখল করতে চান, ঠিক আছে, আমরা কাগজে কলমে কিংবা তর্কের খাতিরে মেনে নিলাম যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর উপরে আমেরিকার নেভাল বেস বসিয়ে সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। যদি আমরা ধরেও নেই যে ইরানের এবং ওমানের কোনো সক্ষমতা নেই এই জাহাজগুলাকে আক্রমণ করার, যদিও তারা আক্রমণ করবে এবং ইতিপূর্বে করেছে এবং এটা কন্টিনিউ করবে, এবং দ্যাট মাইট ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার রিজিয়ন। যদি সেটা তারা নাও করে তাহলেও যদি আমরা ধরে নেই যে আমেরিকা
এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়ে এত দূর থেকে গিয়ে হরমুজ প্রণালীর উপরে একটা নেভাল বেজ স্থাপন করলো এবং সেটা নিয়ন্ত্রণ করছে। ডাজ দ্যাট নট কাম উইথ এ কস্ট? আমেরিকান ট্যাক্সপেয়ারদের কি এটাতে, তারা কি এই নেভাল শিপ অপারেশন করতে এবং এটার যে লজিস্টিক্স খরচ আছে, অপারেটিং কস্ট আছে, এটা কে বেয়ার করবে? আলটিমেটলি এটা কিন্তু আমেরিকান ট্যাক্সপেয়ারদেরকে বেয়ার করতে হবে এবং সেই দেশগুলোর সৌদি আরব, কাতার, কুয়েত, ইউএই এদের নিরাপত্তার স্বার্থে আমেরিকা উইল চার্জ দেম অ্যাজ ওয়েল। এবং আপনি যদি হিসাব করেন তাহলে পরে এই রিজন দিয়ে যাওয়ার জন্য ইরান কিংবা ওমান যেই টোলের প্রপোজ করেছিল, এই টোলের খরচ প্রবাবলি সেই দেশগুলার শিপগুলার যদি কম্বাইনও আপনি করেন তার চেয়েও কম হবে আমেরিকান নেভাল বেজ অপারেশনাল রাখার। সুতরাং ওই খাজনার চেয়ে বাজনাটাই বেশি হয়ে যাবে। আমরা জানি যে আগের তুলনায় হরমুজে জাহাজ চলাচল অনেক বেশি কমে গেছে, অনেক বেশি নিয়ন্ত্রণ সেখানে ইরান প্রতিষ্ঠা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদে যদি এই বিষয়টি চলতেই থাকে, যেহেতু এখন কোনো আলোচনা নেই, তাই হরমুজ প্রণালী খোলারও কোনো সুযোগ এখন আমরা আপাতত পাচ্ছি না। তেলের দাম কোথায় গিয়ে পৌঁছেছে সেটিও আপনি জানেন। মানে এই সমস্যাটা কিংবা এর জটিলতাটা বিশ্ব কতদিন আসলে সামাল দেবে? আমেরিকার কথাই বলুন, ইরানের কথাই বলেন, অন্য যাদের তেলবাহী জাহাজ সেখান দিয়ে চলাচল করে তাদের কথাই বলুন, মানে কোথায় গিয়ে দাঁড়াবে? হরমুজ নিয়ে এখন ইরান যে খেলাটা খেলছে এটা তারা কতদিন খেলতে পারবে? ধন্যবাদ জুয়েল ভাই, খুবই প্র্যাগম্যাটিক একটা কোয়েশ্চেন। আসলে যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ আসলে কোথায় শেষ হয় এটা বলা আসলে খুবই দুষ্কর এবং এটা কঠিন একটা কাজ, কারণ এটা অনেক কিছু এখানে রোল প্লে করে তো, এবং অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেকগুলো কন্টিনজেন্সি থাকে। তো এগুলোকে সবকিছু আন্ডারস্ট্যান্ড না করে, যে সঙ্গে আমাদের প্রেসিডেন্টও সেই বিষয়টাকে আন্দাজ করতে পারেন বলে আমার কাছে মনে হয় না। যেমন তিনি 2-4 সপ্তাহের জন্য যুদ্ধ শুরু করেছেন, সেই যুদ্ধ এখন চলে গেছে 6 মাসের মাথায়। ইভেন আজকে কিন্তু ইরান ভিক্টরি ক্লেম করেছে। ইরান বলেছে যে তাদেরই এটা ভিক্টরি, যেহেতু 6 মাস ধরে তারা যুদ্ধ করছে। তো এখন কথা হচ্ছে যে এই যুদ্ধ শেষ হবে কবে, এটা খুবই তো বলা কঠিন। ইন দ্য সেম ওয়ে আমরা যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ দেখি, এই যুদ্ধটা কিন্তু কতদিন চলবে এটা আমরা বলতে পারি না। তবে রিসেন্ট কিছু সার্ভে, রয়টার্সের যে সার্ভে গুলো, ইপসোপলের যে সার্ভে গুলো আপনি হয়তো দেখে থাকবেন, সেখানে বলা হচ্ছে ইভেন কি রিপাবলিকানরাও পর্যন্ত বিশ্বাস করে, হাফ অফ দি রিপাবলিকান, এই যুদ্ধটা চলতে থাকবে আরো আনলিমিটেড টাইম। এবং আমাদের আমেরিকানরা 80% আমেরিকান বিশ্বাস করে যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এখনো পর্যন্ত 80% মানুষ বিশ্বাস করছে এই দেশে যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। এখন দীর্ঘস্থায়ী কবে কোথায় শেষ হবে এটা বলা খুবই মুশকিল। এটা তো আসলে একটা নেভার এন্ডিং ওয়ার। এই ধরনের যুদ্ধে আপনি দেখবেন ঐতিহাসিকভাবে, আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধ দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন, বা অন্যান্য ইরাক যুদ্ধগুলো বা সিরিয়ার যুদ্ধ যদি দেখেন, এটা কিন্তু কেউ ফাইনালি বলতে পারে না যে এই যুদ্ধটা আসলে কবে শেষ হবে, কারণ এখানে একটা লেভারেজ ক্রিয়েট করা হয়। অর্থাৎ কি কত বেশি শক্তি প্রদর্শন করছে, কে কত বেশি একে অপরকে দুর্বল করছে, তার উপরে ডিপেন্ড করে যে আসলে কে দুর্বল হলো সেটা। কিন্তু যুদ্ধ একবারে শেষ যে হয়ে যাবে, যেমন ভার্সাই চুক্তি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে যখন হিটলার পরাজিত হলো তখন যে চুক্তির মাধ্যমে জার্মানিকে যে নতজানু করা হলো, সেই ধরনের কিছু এখানে হওয়ার মতো সম্ভাবনা আমরা দেখি না। তবে হ্যাঁ, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রতিদিন যেসব তথ্য আমাদের সামনে আসবে, এই তথ্যের উপর ভিত্তিতে করে আমরা প্রতিদিনকার একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে পারি। সোফার আমরা এই মুহূর্তে অ্যাসেস করতে পারি যে এই যুদ্ধ এখনই শেষ হয়নি, যে কেউ ভিক্টরি ক্লেম করতে পারবে না, এবং এই যুদ্ধ কতদিন চলবে এটা সবার কাছে আনসার্টেন। তবে আমরা যেটা বলতে পারি যে ড্যামেজ গুলো কি পরিমাণে হয়েছে, এবং এই যুদ্ধ আসলে কার কার যুদ্ধ। আপনি দেখেন, এটা শুধুমাত্র ইরানের কিন্তু এক্সিস্টেন্সের একটা যুদ্ধ না, এটা কিন্তু একটা রাশিয়া কিংবা চায়নারও কিন্তু একটা প্রক্সি ওয়ারের মতো। যেমন দেন সাউথ আমেরিকা থেকে চায়না আপনার ভেনিজুয়েলা থেকে তেল নিত, চায়নাকে ওখান থেকে মানে ওইভাবে তেল নেওয়া থেকে বঞ্চিত করা হলো। এখন তারা অর্থ দিয়ে ভালো দামে, ইন্টারন্যাশনাল দামে তারা তেল কিনছে। অর্থাৎ আমেরিকা বলেছিল সেই সময় যে সাউথ আমেরিকাটা কখনো অন্য কোনো পরাশক্তি এসে কন্ট্রোল করুক বা ডোমিনেট করুক, এটা আমেরিকা কোনো সহ্য করবে না। এট দ্য সেম ওয়ে এশিয়া যদি আমেরিকা কন্ট্রোল করতে যায় বা ডোমিনেট করতে যায়, রাশিয়া এবং চায়না কি সেটা সহ্য করবে কিনা? অবশ্যই করবে না। যার ফলে রাশিয়া চায়না বিভিন্ন ভাবে শুধু গোলা বালুর রসদ দিয়ে না, লজিস্টিক্যাল সাপোর্ট অনেক কিছু দিয়ে কিন্তু ওখানে একটা প্রক্সি ওয়ার তৈরি করেছে। এখন এটা কিন্তু একটা পরাশক্তি যুদ্ধে পরিণত হয়েছে। ইউক্রেন একটা যুদ্ধ, ওইখানে একটা যুদ্ধ, সব মিলিয়ে এখন আমরা একটা ম্যাসআপের মধ্যে আছি। এখান থেকে আমরা কবে বের হতে পারবো, কবে আমরা বলতে পারবো যে এই যুদ্ধ শেষ হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং এই যুদ্ধের কারণে কিন্তু সারা পৃথিবী সাফার করছে। আপনি সাফার করছেন, আমি সাফার করছি, আমেরিকানরা সাফার করছে, বাংলাদেশিরা বাংলাদেশে সাফার করছে। ওখানেও তেল গ্যাসের দেখেন সংকটের কারণে বিদ্যুৎ ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ওইখানে একটা ত্রায়কারী অবস্থা তৈরি হয়েছে। এটা কিন্তু সারা বিশ্বের অবস্থা। রিপাবলিকানরা কিন্তু ব্লেম করছে যে একজন 1% এর কারণে এই ঘটনাগুলো ঘটছে। একজন ব্যক্তিকে তারা রিপাবলিকানরাও ব্লেম করছে যে তিনি তার সিদ্ধান্তের কারণে এই ম্যাচআপের মধ্যে আমরা ঢুকেছি, এবং আমরা এখন জানি না এই ম্যাচআপ থেকে কখন বের হবো। সুতরাং আমরা এখন প্রেডিক্ট করতে পারবো না, তবে আমরা হোপ করতে পারি। We always hope the best. Let's see, the war soon is finished, the better the wall will feel.